নমস্কার, আশা করি সকলে খুব খুব ভালো আছে। আমার চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, সকাল প্রায় আপনার বলতে গেলে 8:30 মতো বাজে। আজকে আবহাওয়াটা একটু ভালো, ওরই মধ্যে মানে সকালবেলা এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, আর খুব যে রোদ উঠেছে তাও নয়। আর সকালবেলা ঘুমটা ভাঙলো আমার পাখির ডাকে। সত্যি এই রকম অভিজ্ঞতা আমার কোনোদিনও হয়নি। আমি গ্রামের মেয়ে, পাখির ডাকে ঘুম ভেঙেছে ঠিকই, কিন্তু এই রকম ঘুলঘুলির কাছে এসে রোজ যদি একটা পাখির ডাকে আপনার ঘুম ভাঙে, তাহলে সকালটা কত সুন্দর হয় বলুন। সত্যি দিনগুলো আমার বড্ড ভালো কাটছে এখানে। প্রথমত ঘুলঘুলিটা এত বড়, তারপরে কোনো সাপোর্ট সিস্টেম নেই, তারপরে ওই দিকটা থেকে প্রচণ্ড বৃষ্টির ঝাপটা আসে বলে আমি বন্ধই রেখেছি। আগের ব্লগেই বলছিলাম যে আমরা পিউরিফায়ারের জল খাই। আসলে আমাদের বাড়িতেও পিউরিফায়ার রয়েছে, আর উড়িষ্যাতেও ছিল, আর এখানেও নিয়ে এসেছি। পিউরিফায়ারের জল খেয়ে খেয়ে যাদের অভ্যস্ত হয়ে যায় না, তারা এমনি নর্মাল কলের জল খাওয়া যায় না। আর এখানে আমাদের এই পিউরিফায়ারটা আসার আগেই কিন্তু বাড়ির মালিক ওকে বলে দিয়েছিল যে তুমি যাই করো না কেন, আর কিছু বসাও আর না বসাও, একটা পিউরিফায়ার কিন্তু বসিয়ে নিও। এখানে কিন্তু জলের একটু সমস্যা আছে। সমস্যা বলতে জলের যোগান কম নয়, কিন্তু এখানে জলে একটু আয়রন বা একটু আর্সেনিকের পরিমাণটা নাকি এই এলাকায় বেশি। আর আজকে সকালে এটা অনলাইন থেকে এসে গেছে। ও অফিসে বেরিয়ে গেছে, কিন্তু আমি এখন এখানে দাঁড়িয়ে আছি। আসলে সকালটা এত সুন্দর আর এত ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে যে কী বলবো। এই যে সবুজ রঙের দরজাওয়ালা বাড়িটা দেখছেন, এটা একটা বাঙালি পরিবারের বাড়ি। একদিন ওনাদের বাড়িতে যাব। ঠাকুর পুজোর জন্য ফুলও তো আনতে হবে। আমি যে বাড়িতে এসেছি সেই বাড়িতে কিন্তু কোনো ফুলের গাছ নেই। আর ওই যে পাশের বাড়িটা দেখছেন, ওই যে গেটের ওপরে গোলাপি রঙের ফুলের গাছটা, কি অপূর্ব সুন্দর লাগছে না। আজকে সকাল থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ আমি এখানে ছিলাম ততক্ষণ আমি ওই গাছটার দিকেই তাকিয়েছি। আর যে বাড়ির দরজাটার সামনে ওরা এরকম করে ছুটি ছুটি করে খেলা করছে, বোধহয় ওটাই ওদের বাড়ি। আমি আগের দিনও দেখেছিলাম যে ওইখানেই ওরা খেলা করছে। হালকা হালকা মৃদুমন্দ জলো হাওয়া বইছে, তার সাথে পাখি ডাকছে, আর বাঁদিকে ডান দিকে ফাঁকা জায়গা, এত সুন্দর বাড়ি। আর টিপ টিপ করে বলতে বলতেই বৃষ্টিতে এসে গেছে। না যাই, এবার যদি ভেতরে না যাই তাহলে হুড়মুড় করে বৃষ্টি এসে যাবে। এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, যে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে দেখে যদি আমি মনে করি যে একটু আস্তে ধীরে সুস্থে যাবো, তা কিন্তু নয়। কখন যে দুমদাম করে হুড়মুড় করে বৃষ্টি এসে যাবে আমি বলতেই পারবো না। দুদিন ধরে বৃষ্টি হচ্ছে দেখছি তো, বৃষ্টির ধরনটাই নাকি এখানে এইরকম। সকালে ঘুমটা ভেঙেছিল একটা পাখির ডাকে। এখন দেখি ডাইনিংয়ে যে ঘুলঘুলিটা আছে সেখানেও সে বসে আছে, আর সাথে করে বউটাকেও নিয়ে এসেছে। এদের দেখে শুনে না আমার উড়িষ্যার বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। সেখানেও একটা দারুণ অভিজ্ঞতা ছিল জানেন। ওখানেও একটা পাখি রোজ আমার সাথে দেখা করতে আসতো। কোম্পানি থেকে ইনস্টলেশনের জন্য লোক ওরাই পাঠিয়ে দিয়েছে। উনি সকালবেলায় ফোন করে বলে দিয়েছিলেন যে উনি প্রায় 10:30টার মধ্যে ঢুকছেন, রান্নাবান্না যেন তাড়াতাড়ি করে ফেলি। আমিও সেই রকম সকাল সকাল রান্নাবান্না করে ফেলেছি, কারণ একবার উনি কাজ শুরু করলে কতক্ষণ সময় লাগবে না লাগবে সেটাও তো একটা ব্যাপার। কিন্তু উনি এলেন প্রায় 12টার সময়, কারণ এখানে সকাল থেকেই আকাশটা মেঘলা করছিল। আর বলছিলাম না যে বৃষ্টি আসবে হুড়মুড় করে, অমনি এমন বৃষ্টি এসে গেল, চারিদিক পুরো ঝাপসা হয়ে গেল, আর যেন কিছু দেখাই যাচ্ছে না। উনিও রাস্তায় আটকে পড়েছিলেন। আর এদিকে উনি এই কালো জ্যাকেটটা পরে আছেন দেখে আমি না প্রথমে খুব অবাক হয়েছিলাম। আমিও ভেবেছিলাম কি ব্যাপার, উনি এখন জ্যাকেট পরে আছেন কেন। আর আপনারাও ভাববেন না যে এটা শীতকাল। আসলে এখানে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরাও এখানে প্রায় বৃষ্টি দেখছি, দিন 4 হয়ে গেল। আর সকালবেলায় যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এখানে বৃষ্টি হলে আবহাওয়ার পরিবর্তন কিন্তু খুব হয়। এখানে প্রায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা বলতে পারেন আপনি এখন 25 ডিগ্রি মতো চলছে, আর রাত্রের দিকে তো আরও কমে যাচ্ছে। আর বৃষ্টির পর এখানে প্রচণ্ড হাওয়াও দিচ্ছে আজকে। আমি ওনাকে জ্যাকেটটা খুলতে বলেছিলাম যাতে ওনার কাজে সুবিধে হয়, কারণ একটু একটু গরমও তো লাগছে, কিন্তু উনি খুলতে চাননি। এই খুলতে না চাওয়ার আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি এই যে ইনস্টলেশন হচ্ছে তার জন্য উনিও আমাকে ভিডিও করতে বলেছিলেন, যাতে এই ভিডিওটা আমি রাখতে পারি পরে প্রমাণ হিসেবে। আমার মনে হয় উনি হয়তো ওনার যে ইউনিফর্মটা আছে বা ওনার যে ব্যাচ বা আই কার্ড যেগুলো থাকে সেগুলো হয়তো উনি পরে আসতে ভুলে গেছেন। তবে যে মানুষটি এসেছিলেন, মানে যিনি এখন কাজ করছেন, তার ব্যবহার, তার কথাবার্তার ধরন কিন্তু খুব সুন্দর। এবং প্রথমে আমরা বলেছিলাম যে ওই যে সিঙ্কটা আছে সিঙ্কটার উপরে আমরা লাগাবো, কিন্তু উনি বললেন যে এত বড় তার তো নেই, মানে যেখানে আর কি আপনার বোর্ডটা রয়েছে সেখান থেকে তারটা নিতে অসুবিধে হবে, তাই উনি সাজেস্ট করলেন যে এই দিকে লাগাতে। এবার এই দিকে যখন ড্রিল করা হবে তখন বাড়ির যিনি মালিক তাকে তো একবার ইনফর্ম করা উচিত।
তিনি আবার টাইলসের উপরে ড্রিল করতে দিতে একদমই রাজি ছিলেন না। কিন্তু এই ব্যাপারে উনি কিন্তু আমাকে দারুণ সাহায্য করেছেন। উনি বাড়ির মালিককে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে, মানে উপরে যদি লাগানো হয় তাহলে টেকনিক্যাল প্রবলেম হবে, এইরকম বুঝিয়ে সুঝিয়ে কিন্তু ঠিক ওই জায়গাটায় সুন্দর করে লাগিয়ে দিলেন। তারপর যখন আমি দেখলাম যে সত্যি যদি সিঙ্কের ওপরে লাগানো থাকতো তাহলে কিন্তু আমাদের হয়তো জল ভরতে একটু অসুবিধে হতো, কিন্তু ওই দিকে কিন্তু বেশ ভালোই সুবিধে হচ্ছে। আমরা যখন ওড়িশায় থাকতাম, আমার ওই ফ্ল্যাটে যাওয়ার আগেই সুমন্ত ইনস্টলেশনটা করে ফেলেছিল। ওখানেও আমাদের এই মডেলটাই ছিল, তবে সেটা ছিল সাদা। তখন এই কালো মডেলটা ছিল না, এখন কালো মডেলটা রয়েছে। আর প্রথম দুবারের জলটা ফেলে দিতে বলেছে, তবে আমি পুরোপুরি ফেলে না দিয়ে ওটা বাথরুমে ঢেলে দেবো। আর এখানে ড্রিলের জন্য যেটুকু ময়লা টয়লা পড়েছে সেটাকে একটু পরিষ্কার করে নিলেই কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। উনি চলে যাওয়ার পর ভাতটুকু নিয়ে খেতে বসেছিলাম, কিন্তু বাইরে এরকম আওয়াজ হচ্ছে দেখে ছুটে বারান্দায় বেরিয়ে আসতে দেখলাম কি সুন্দর সবাই হলুদ শাড়ি পরে কোনো অনুষ্ঠানের জন্য যাচ্ছে। নিশ্চয়ই শুভ অনুষ্ঠান। প্রথমে ভেবেছিলাম হয়তো এই অসমিয়া কালচারেরই কিছু হবে, কিন্তু শাড়ি পরার ধরন আর শাঁখা পলা দেখে বুঝলাম যে এটা আমাদের বাঙালি কালচারেরই কিছু হবে। আমি মালকিনীকে জিজ্ঞাসা করলাম যে এটা কী হতে পারে, কারণ এই ধরনের অনুষ্ঠান বা এই ধরনের বরণডালা নিয়ে যাওয়া আমি ঠিক ব্যাপারটা বুঝলাম না, কিন্তু উনি বাংলাটা বোঝেন না বলে উনি আবার বলতে পারলেন না। তারপরে আরও একটা জিনিস দেখাই, দেখুন আমি ছাদে উঠেছিলাম একটুখানি বৃষ্টিটা কম হয়েছিল বলে, বেলার দিকে ভাত টাত খেয়ে দেখলাম যে বাড়ির পিছনের দিকে এই যে ছোট্ট মাঠটা দেখছেন, বাঁশবাগান রয়েছে, এখানে একটা সাদা ঘোড়া চড়ছে। মানে যবে থেকে এসেছি এসে দেখেছি যে এই ছোট মাঠের মতো জায়গাটা একটু নিচু বলে এখানটা জলে ভর্তিই আছে, কিন্তু এই দুদিন হলো একটু রোদ বেরিয়েছে বলে জলটা অনেকটা টেনে গেছে। ওই দিকটা জলটা একটু রয়েছে, কিন্তু দেখুন এই দিকটা একটু উঁচু বলে এখানে একটা ছোট্ট সাদা ঘোড়া চড়ছে। কালো ঘোড়া আমি অনেকগুলোই দেখেছি এবং কালো ঘোড়াতে আমি চড়েওছি, কিন্তু বিশ্বাস করুন আমি সাদা ঘোড়া কোনো দিন দেখিনি, আর এত কাছ থেকে তো কোনো দিন দেখিনি। আমার কাছে সাদা ঘোড়া মানে ওই টিভিতে যা দেখেছি, কিন্তু এত সুন্দর ছোট্ট একটা সাদা ঘোড়াকে দেখে না মনটা আপনা আপনি ভালো হয়ে গেল। আজকে সন্ধেবেলাটা না ভারী সুন্দর। দুদিন হলো আকাশে এত মেঘ থাকার জন্য চাঁদকে দেখতেই পাইনি, আর চাঁদের আলো পাওয়া তো দূরের কথা। আজকে আকাশে খুব বেশি মেঘ না থাকলেও এই অল্প স্বল্প মেঘের মাঝখানে চাঁদটা যেভাবে উঁকে দিচ্ছে খুব ভালো লাগছে। এমন নয় যে একবারে পরিষ্কার আকাশ, চাঁদের আলোয় চারদিক ঝিকমিক করছে, কিন্তু তবুও চাঁদটাকে এইরকম মেঘের মাঝখানে দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এখানে বর্ষাকাল পড়ে গেছে, আর আসামে তো জানেন যে একটু নিচু জায়গায় হলেই বন্যা হয়। এখানে জায়গাটা যেহেতু উঁচু তাই এখানে বন্যাটা হয়নি। এখানে বর্ষা হচ্ছে শুনছি, কিন্তু মায়ের মুখে শুনছি যে কলকাতা এবং আশেপাশের জেলাগুলোতে এখনও প্রচণ্ড দাবদাহ চলছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন পশ্চিমবঙ্গে খুব তাড়াতাড়ি বর্ষা ঢোকে আর মানুষগুলো যেন একটু স্বস্তির মধ্যে থাকে। ব্লগটা আজকে তাই এখানেই শেষ করছি, বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, একটু জলো হাওয়া বইছে। ব্লগটা কেমন লাগলো আমাকে বলবেন, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।